প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত আছি প্রেত চক্রের 89 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজকের এপিসোডটা একটু স্পেশাল। আজ পরপর 3টি ঘটনা আছে তোমাদের জন্য। প্রথম ঘটনাটা একটু ইউনিক ঘটনা আছে, জোকোবুড়ির ঘটনা। এই প্রথম আমাদের প্রেত চক্রের আসরে জোকোবুড়ির ঘটনা নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা হলো পুতুল নাচ দেখতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে ঘটে কিছু অদ্ভুত ঘটনা। আর 3 নম্বর যে ঘটনাটা আছে সেটা একটা বাড়িতে ঘটে যাওয়া ঘটনা। আশা করছি 3টি ঘটনাই তোমাদের ভালো লাগবে। আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে যে কোন ঘটনাটা বেশি তোমাদের ভালো লাগলো। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। এই ঘটনাগুলো শুনে তোমাদের যদি মনে হয় যে তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা কিন্তু খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। pretchokro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স আর ঘটনা পাঠে আমি শুভ। চলো তাহলে আজকে পরপর প্রথম ও দ্বিতীয় ঘটনাটা শুনে নিই। আমার নাম রেখা দাস। আমি হুগলি জেলার শেওড়াফুলির কোনো একটা জায়গা থেকে লিখছি। আজ যে ঘটনাটা আমি শোনাবো সেটা জোকোবুড়ির ঘটনা। ঘটনাটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, অনেক বছর আগের একটা সত্যি ঘটনা। ঘটনাটা যখন ঘটে তখন আমার মায়ের বয়স 7 কি 8। প্রথমেই আমি জোকোবুড়ি সম্পর্কে একটু বলে রাখি। জোকোবুড়ি হচ্ছে এক প্রকার প্রেতজনী। এরা সাধারণত ছোট জলাশয়, পুকুর বা ডোবায় থাকে। চুলগুলো পুরো সাদা হয়, গায়ের রং নাকি কালো। এরা সাধারণত মানুষের খুব একটা ক্ষতি করে না, বরং মানুষের সাহায্য করে থাকে। এবার আসল ঘটনায় আসি। আমাদের বাড়ির কাছাকাছি একটা বড় পুকুর আছে। বলে নাকি ওই পুকুরটা যখন কাটা হচ্ছিল, পুকুরটা যখন অর্ধেক কাটা শেষ হয়েছে, তারপরেই পুকুরটা পুরো জল ভর্তি হয়ে যাওয়ায় পুকুরটার কাটা সম্ভব হয়নি। তখন থেকে পুকুরটা আধকাটা নামে পরিচিত। পুকুরটা অনেক পুরনো আর অনেক বড় ও গভীর। আর ওই পুকুরের উত্তর দিকে একটা বড় মাঠ ছিল, আর ওই মাঠের পাশে একটা শান বাঁধানো ঘাট ছিল। ওই পাড়ার লোকেরা এবং তার আশেপাশে পাড়ার লোকেরাও ওই পুকুরে স্নান করতে আসতো। আগেকার মানুষের মুখ থেকে শোনা যায় ওই পুকুরে নাকি জোকোবুড়ি থাকে, কিন্তু জোকোবুড়ি কোনো মানুষের কখনো ক্ষতি করেনি। কিন্তু জোকোবুড়ি কোনো কারণে বিরক্ত হলে তখন যে বা যারা ওকে বিরক্ত করছে তাদেরকে ভয় দেখাতো। এমনও শোনা যায় কারোর বাড়িতে যদি কোনো রকম অনুষ্ঠান থাকতো, তাদের যদি কোনো বাসনকোসন বা অন্য কিছু দরকার হতো, তখন তারা গভীর রাতে গিয়ে সেই জোকোবুড়িকে নিমন্ত্রণ জানিয়ে আসতো। পুকুরের যে ঘাটটা আছে ওই ঘাটের কাছে একটা স্থান পরিষ্কার করে সেখানে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে তাকে নিমন্ত্রণ করতে হতো। এবং যখন পরদিন সকালে ওই পুকুরের কাছে যেত, দেখতো নানান রকমের ছোট বড় পিতলের বাসনকোসন সেখানে রাখা আছে। আবার যখন অনুষ্ঠান বাড়ির কাজ শেষ হয়ে যেত, তখন যে সমস্ত জিনিসগুলো জোকোবুড়ি সাহায্য করবার জন্য দিয়েছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে আবার একই স্থানে রেখে আসতে হতো। একবার কি হয়, পাশের পাড়ার একজনদের বাড়িতে পুজোর অনুষ্ঠান থাকার জন্য তারা জোকোবুড়িকে নিমন্ত্রণ করে যায় এবং জোকোবুড়ি নানান রকম পুজোর বাসনকোসন দিয়ে সাহায্য করে। তারা সেই বাসনকোসন নিয়ে গিয়ে পুজোর কাজবাজ সম্পন্ন করে। কিন্তু ওই বাড়ির যে মহিলা ছিল সে লোভে পড়ে ওই বাসনের মধ্যে থেকে কিছু একটা ফেরত দেয়নি। ফলে জোকোবুড়ি জিনিসটা বুঝতে পেরে এরপর থেকে কাউকে আর বাসনকোসন দিয়ে সাহায্য করতো না। এবার জোকোবুড়িকে দেখতে পাওয়ার একটা ঘটনা বলি। এমনই একটা গরমকালের বিকালবেলা পুকুরের ওই শান বাঁধানো ঘাটের পাশে যে মাঠটা আছে সেই মাঠে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। যেহেতু পুকুর পাড় আর ফাঁকা মাঠ হওয়ায় গরমকালে বিকালবেলার সময়টা খুব সুন্দর হাওয়া দেয়, তাই ওই মাঠেতে অনেকেই ওই সময়টা বসে থাকতো। ঠিক সন্ধ্যা হব এমন সময় যে বাচ্চাগুলো খেলছিল তাদের মধ্যে থেকে একজন স্নান করবে বলে ওই পুকুরটাতে নামে। তো সে বেশ স্নান করতে করতে সাঁতার কেটে কিছুটা দূরে চলে গিয়েছে। ওই ছেলেটাকে দেখে আরও দু একজন তারাও স্নান করবে বলে পুকুরটাতে নেমে পড়ে।
তারাও বেশ মজা করে সাঁতার কেটে হই হুল্লোড় করে স্নান করতে থাকে। একসময় তাদের মধ্যে প্রথমে যে স্নান করতে নেমেছিল সে দেখতে পায় একটু দূরে সাদা রঙের জলের উপরে কি যেন ভাসছে। ওই ছেলেটা কৌতূহলবশত সেই দিকে কিছুটা এগিয়ে যায়, গিয়ে দেখে সাদা চুলের মতন কিছু জলের উপরে ভাসছে। ছেলেটা হাত দিয়ে যখন ওই চুলটা ধরতে যাবে এমন সময় জলের ভেতর থেকে একটা বৃদ্ধা মহিলা বেরিয়ে আসে। গায়ের রং পুরো কালো, চুলগুলো সাদা, মাথা থেকে বুক পর্যন্ত জলের বাইরে আছে, আর হাত তুলে দাঁত মুখ খিঁচিয়ে সেই ছেলেটার দিকে তেড়ে আসছে। ছেলেটা এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে একটা জোরে চিৎকার দিয়ে উল্টো দিকে সাঁতার কেটে ফিরে আসতে থাকে। ওই ছেলেটার চিৎকার শুনতে পেয়ে সবাই যখন পুকুরের দিকে তাকায় দেখতে পায় একটা বৃদ্ধা মহিলা যার মাথা থেকে বুক পর্যন্ত দেখা যাচ্ছে আর জলের উপরে ভাসছে। এই দৃশ্য দেখে আশেপাশের লোকজন সবাই মিলে বলতে থাকে, জোকো বুড়ি উঠেছে, জোকো বুড়ি। এমন চিৎকার শুনে সেই মূর্তি আবার জলের নিচেই চলে যায়। এই ঘটনার পর থেকে আর কেউ কখনো ওই পুকুরের জোকো বুড়িকে দেখতে পায়নি। আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লেগেছে। ঘটনাটা আমাদের এলাকারই একটা ঘটনা, অনেক বছর আগের ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই প্রেত চক্রের আসরে শেয়ার করো। শুভদা, তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মাম্পি। আজ আমি যে ঘটনাটা তোমায় পাঠাচ্ছি, ঘটনাটা আমার বাবার সাথে ঘটেছিল অনেক বছর আগে। আমার বাড়ি শেওড়াফুলি। এবার ঘটনাটা বলি। তখন বাবার বয়স 15 কি 16 বছর। তখনকার দিনে সবার বাড়িতে টিভি ছিল না। বাড়ি থেকে কিছু দূরে আশেপাশে এলাকায় মাঝে মাঝে কীর্তন, যাত্রাপালা, পুতুল নাচ এই রকম নানান অনুষ্ঠান হতো। সময়টা দুর্গাপুজোর আগে আগে, হালকা শীত পড়েছে। এমন সময় বাবারা জানতে পারলো বাড়ির থেকে বেশ কিছুটা দূরে খাটাল মাঠ বলে একটা জায়গা আছে, ওখানে পুতুল নাচের আসর বসবে। তো বাবা এবং তার কয়েকজন বন্ধু মিলে ঠিক করলো যে পুতুল নাচ দেখতে যাবে। যেই কথা সেই কাজ। সন্ধ্যাবেলার দিকে বাড়ি থেকে বেরিয়ে বাবারা সবাই মিলে খাটাল মাঠের দিকে রওনা দিল। গিয়ে কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করলো, তারপর পুতুল নাচ দেখতে থাকলো। রাত যখন 11টা কি 12টা, তখন বাবা তার বন্ধুদের বলল, চল, অনেক রাত হয়েছে, এবার বাড়ি ফিরে যাই। তখন বাবার বন্ধুরা সবাই বলল, আজ রাত এখানেই থেকে যাব, আড্ডা মারব। বাবা বাড়িতে বলেই গিয়েছিল যে সে পুতুল নাচ দেখতে যাচ্ছে, কিন্তু বাড়ি তাকে ফিরতেই হবে। বাড়ি না ফিরলে দাদু তাকে খুব বকাবকি করবে। বাবার বন্ধুরা বাবাকে অনেক জোরাজুরি করলো যে রাতে সেখানেই তাদের সঙ্গেই থেকে যাওয়ার জন্য, কিন্তু বাবা কারো কথা না শুনে সেখান থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিল। তখন বাবার বয়স কম থাকায় রাতের বেলা কোথাও একা যেতে ভয় পেত। আমাদের বাড়িটা যে জায়গায়, ওই জায়গায় তখনকার দিনে সন্ধ্যার পর কোনো রিক্সা বা ভ্যান ঢুকতো না, কারণ আমাদের এই এলাকাটা আগে খুব চোর ডাকাতের ভয় ছিল। বাবা সেখান থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিল। হেঁটে বাড়ি ফিরতে হবে। ওই জায়গা থেকে বাড়ি ফিরতে বাবার প্রায় আধ ঘন্টা লাগবে। তখন এখনকার মতো এত পাকা রাস্তা ছিল না, মাঠের ভেতর দিয়ে কাঁচা রাস্তা। এই রকমই মাঠের ভেতর দিয়ে বাবা একা একা হেঁটে আসছে। হঠাৎ পাশের দিক থেকে কে যেন বাবার নাম ধরে ডাকলো। বাবা চমকে উঠে সেইখানে দাঁড়িয়ে পড়ল। বাবা দেখল যে পেছন দিক থেকে কেউ একজন বাবার নাম ধরে ডাকছে। সেই ব্যক্তি এবার বাবার দিকে এগিয়ে আসলো। বাবা লোকটাকে দেখে চিনতে পারল, তারই এক দুঃসম্পর্কে জেঠু। বাবা বলল, জেঠু, তুমি এখানে কি করছো? তখন জেঠু বলল, আমি মেলায় এসেছিলাম, এখন বাড়ি ফিরে যাচ্ছি। জেঠু আরও বলল, তুমি তো এত রাতে কোথাও যাও না, ভয় পাও, চলো আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। জেঠুর কথা শুনে বাবার বেশ ভালো লাগলো, কারণ সত্যি বাবার বেশ ভয় লাগছিল। দুজন মিলে বেশ গল্প করতে করতে রাস্তায় হাঁটতে শুরু করলো। এক সময় বাবা তাদের বাড়ির কাছাকাছি চলে আসলো। তখন জেঠু বলল, তুমি তো বাড়ির কাছাকাছি এসে গেছো, তাহলে আমি বাড়ি চলে যাই, তুমি বাড়ি ঢুকে যাও। বাবা যখন বাড়িতে এসে ঢুকলো তখন দিদা বাবাকে জিজ্ঞাসা করলো, তুই তো রাতে কোথাও একা যেতে ভয় পাস, তাহলে এত রাস্তা একা এলি কী করে? তখন বাবা বলল, তপন জেঠু আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। দিদা কিছুটা চমকে উঠে বলল,
কোন তপন জেঠু? বাবা তখন বলল, কেন, পাশের পাড়ার তপন জেঠু। তখন দিদা যেটা বলল সেটা শুনে বাবা প্রচণ্ড ভয় পেল। দিদা বলল, তোর তপন জেঠুর তো শরীর খারাপ, হসপিটালে ভর্তি, তুই তাহলে কার সঙ্গে এতটা পথ আসলি? বাবা এটা শুনে খুব ভয় পেল। সেদিন রাতের মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। পরদিন ভোরবেলায় বাড়িতে খবর আসলো যে তপন জেঠু রাতে হসপিটালে মারা গেছে। ঘটনাটা একদম সত্যি ঘটনা, আমার বাবার সাথে ঘটেছিল। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি প্লিজ প্রেতচক্রের আসরে শেয়ার করো। তোমার জন্য অনেক ভালোবাসা রইল। প্রেতচক্রকে এইভাবেই এগিয়ে নিয়ে চলো। দারুণ লাগলো। পরপর দুটি সত্যি ভৌতিক ঘটনা আমরা শুনে নিলাম। দুটো ঘটনাই কিন্তু খুব ভয়ের ঘটনা ছিল। প্রথম যে জোকোবুড়ির ঘটনাটা শুনলাম, এটা কিন্তু প্রেতচক্রের আসরে আজ প্রথম শোনানো হলো। কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো, প্রথম ঘটনাটা না দ্বিতীয় ঘটনাটা? আশা করছি তোমরা এতক্ষণে লাইক কমেন্ট করে দিয়েছো যে কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর যদি সম্ভব হয় আমাদের ঘটনাটা শেয়ার করে দাও, তাহলে হয়তো নতুন কিছু বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হবে এবং তাদের কাছে থাকা নতুন কিছু ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তাই প্লিজ তোমরা আমাদের ঘটনাগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর এই রকম ঘটনা যদি তোমাদের কাছে থাকে, তোমরা কিন্তু আমাদেরকে ঘটনাগুলো খুব সহজে লিখে পাঠাতে পারো। pretchchokro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। এখন একটা ঘটনা আছে, সেই ঘটনাটা এবার শুনে নেব। কিন্তু ঘটনায় যাওয়ার আগে একটা ছোট কথা বলে রাখি। তোমরা কিন্তু অনেকেই আমাদের এই এপিসোডটা শুনছো, লাইক করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমাদের যদি আমাদের ঘটনাগুলো একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। তাহলে আজকে আর দেরি না করে আজকের শেষ ঘটনাটা শুনে নেব। আমার নাম বাপন সাহা। আমি আজ যে ঘটনাটা তোমায় শেয়ার করছি সেটা আমার ও আমার স্ত্রীর সঙ্গে ঘটে গেছে। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। এবার ঘটনায় আসি। আমাদের বাড়িটা একদম মেন রাস্তার পাশেই। বাড়ির সামনে একটা ল্যাম্প পোস্ট আছে। আমাদের বাড়িটা দোতলা। এই রকমই গরমকালের সময় একদিন রাতে ঘুমাচ্ছি, হঠাৎ রাত 1টা নাগাদ কারেন্ট চলে যায়। প্রচণ্ড গরমের কারণে আমি আর আমার স্ত্রী দুজনে মিলে ঠিক করলাম যে ছাদে গিয়ে একটু বসবো। তাই আমি আর আমার স্ত্রী দুজনে মিলে একটা টর্চ লাইট, হাত পাখা আর একটা মাদুর নিয়ে ছাদে চলে গেলাম। আমাদের ছাদের চারিদিকে হাঁটু পর্যন্ত পাঁচিল দেওয়া আছে। তো আমরা মাদুরটা পেতে আমি আর স্ত্রী দুজনে মিলে বসে বসে ফোন ঘাঁটতে থাকলাম। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় বাগান আছে। বাগানে বেশ কয়েকটা বড় বড় গাছপালা আছে। যখন এরকম ফোন ঘাঁটছি, ফোন ঘাঁটতে ঘাঁটতে ওই বাগানের দিকে চোখ গেল। দেখলাম একটা বড় গাছের একদম ডগায় সাদা রঙের কিছু একটা বসে আছে। কারেন্ট চলে গিয়েছে, চারদিক এমনি অন্ধকার, কিন্তু তাও ওই গাছের মাথায় যে সাদা রঙের কিছু একটা বসে আছে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আরও একটু ভালো করে দেখলাম, মনে হলো কোনো পাখি ওখানে বসে আছে, কিন্তু জিনিসটা খুব বড়। অত বড় পাখি আমাদের এইখানে পাওয়া যায় বলে আমার জানা নেই। জিনিসটা দেখে আমি স্ত্রীকে বললাম, দেখো ওই গাছটার একদম ডগায় সাদা রঙের কিছু একটা যেন বসে আছে। আমার স্ত্রী ওই দিকে তাকালো এবং সেও জিনিসটা দেখতে পেল। আমার স্ত্রী ওই জিনিসটা দেখে কিছুটা অবাক হয়। তারপর আমরা আবার নিজেদের মধ্যে গল্প করতে থাকি। গল্প করার ফাঁকে ফাঁকে ওই গাছের দিকে আমি নজর রেখেছিলাম। এরপর আরও একটা জিনিস খেয়াল করলাম, ওই সাদা রঙের জিনিসটা যেন আস্তে আস্তে নিজের রং পরিবর্তন করছে। আমি ভাবলাম হয়তো চোখের ভুল, তাই আমি আবার আমার স্ত্রীকে বললাম জিনিসটা দেখতে। দেখে খুব অবাক হলো। এই রকমভাবে রং পরিবর্তন করতে দেখে একটু ভয়ও পেল। তখন আমি কৌতূহল আর সহ্য করতে না পেরে আমার হাতের টর্চ লাইটটা জ্বেলে ওই গাছের দিকেই তাক করলাম। টর্চ লাইটটা যখনই গাছের ডগায় মারলাম, দেখলাম লাল মতন দুটো চোখ যেন আমাদের দিকেই তাকিয়ে আছে, আর এক নিমেষে ওই বড় জিনিসটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমরা দুজনে খুব ভয় পাই, কিন্তু তারপরেই
কারেন্ট চলে আসায় আমরা তাড়াহুড়ো করে নিচে বেডরুমে ফিরে এসে শুয়ে পড়ি। আমাদের বেডরুমে যে খাটটা ছিল ওই খাটের মাথার দিকে একটা বড় জানালা ছিল, আর ওই জানালার পরেই ছিল মেন রাস্তা। আমাদের বাড়ির সামনে যে ল্যাম্প পোস্টটা ছিল সেই পোস্টের আলোটা সারা রাতই জ্বলত। এই রকমই শুয়ে আছি, কিছুক্ষণ পর মাথার কাছে জানালার কাঁচের ওপরে কেউ যেন ঠক ঠক করে শব্দ করলো। আমি প্রথমে জানালা না খুলে বললাম, কে কে ঠকঠক করছো? কারোর কোনো সাড়া শব্দ পেলাম না। তারপর আবার শুয়ে পড়লাম। আবার কিছুক্ষণ পর মনে হলো কেউ যেন আবার ওই জানালার কাঁচের ওপরে ঠক ঠক করে শব্দ করছে। এবার আমি কিছুটা বিরক্ত হয়ে জানালা খুলে বললাম, আরে কে ঠকঠক করছো, সামনে এসো। কিন্তু কোথাও কোনো সাড়া শব্দ পেলাম না। আবার শুয়ে পড়েছি। আবার কিছুক্ষণ পর একই শব্দ। এবার আরও বিরক্ত হলাম। বিরক্ত হয়ে ঠিক করলাম এবার জানালার দিকে নজর রাখবো। তখন আমি আর স্ত্রী দুজনে মিলে জানলার দিকে মুখ করে বসলাম। মেন রাস্তার স্ট্রিট ল্যাম্পের আলোটা জানলায় পড়েছিল। কেউ যদি ওই জানলার কাছে আসে তাহলে জানলার কাঁচের ওপরে তার ছায়া পড়বে। ঠিক করেছিলাম যখনই ছায়াটা পড়বে আমি জানলা খুলে দেখব যে কে এই কাজটা করছে। একসময় জানলার কাচের ওপরে ছায়া পড়ল। ছায়াটা অনেক বড়। মনে হলো ওই ছায়াটা জানলার উল্টো দিকে কাঁচের ওপরে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরেই ঠক ঠক শব্দ। আমি দেরি না করে সঙ্গে সঙ্গে জানলা খুললাম, কিন্তু জানালা খুলে কাউকেই সেখানে দেখতে পেলাম না। কিন্তু আমি স্পষ্ট দেখেছি জানলার উপরে ছায়া পড়তে। এই ঘটনায় আমি আর স্ত্রী দুজনে মিলেই খুব ভয় পাই। ভয় পেয়ে জানলাটা আবার বন্ধ করে দিই। এরপর অনেকবার জানলার ওপর ওই ছায়াটাকে দেখেছি, কিন্তু আমি সাহস করে জানলাটা খুলতে পারিনি। যখন রাত প্রায় 4টে, ভোর হব এমন সময় থেকে ওই আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমি জানি না ওই রাতে আমাদের সঙ্গে কি ঘটেছিল, কিন্তু এটা বলতে পারি ঘটনাটা অলৌকিক। হয়তো রাতের বেলা ওই গাছের উপরে টর্চের আলো পড়ায় কেউ বিরক্ত হয়েছে। সে বিরক্ত হওয়ায় হয়তো আমাদেরকে এইভাবে ভয় দেখিয়েছে। এরপর থেকে এই রকম কোনো ঘটনা ঘটেনি। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। তাহলে কেমন লাগলো আজকের ঘটনা তিনটি? আজকের তিনটি ঘটনাই কিন্তু বেশ ভয় ছিল। আশা করছি সবকটা ঘটনাই তোমাদের ভালো লেগেছে, ভয় লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের কোন ঘটনাটা বেশি ভয় লাগলো সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আশা করছি এইভাবে পরবর্তী দিনে তোমরা আমাদেরকে সাপোর্ট করবে। আর এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেটাও তোমরা কিন্তু খুব সহজে আমাদেরকে লিখে পাঠাতে পারো। prezchakro23@gmail.com মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আগের এপিসোডে আমাদেরকে কয়েকজন সুন্দর কিছু কমেন্ট করেছিল, এবার কমেন্টগুলো পড়ে নেব। সরস্বতী হালদার তিনি লিখছে, দুটি ঘটনাই অসাধারণ ছিল, লাইক ও সাবস্ক্রাইব করে দিলাম ভাই, আপনাকে ধন্যবাদ। আকাশ মণ্ডল লিখছে, সকাল থেকে মনটা খারাপ ছিল দাদা, আপনার ভয়েসে গল্প শুনে মনটা ভালো হয়ে গেল, ধন্যবাদ। শুভ দাস লিখছে, আজকের দুটি ঘটনা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো, দারুণ লাগলো আজকের ঘটনাগুলো। ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদেরকে কমেন্ট করবার জন্য। তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমি চেষ্টা করব যে তোমাদের সবার কমেন্ট পড়ে শোনানোর জন্য। তোমরা যদি এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আর মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্রই তোমাদের মনোরঞ্জন করা, তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে। আজকের এপিসোড এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন এপিসোডে বৃহস্পতিবার নতুন কিছু ভৌতিক ঘটনার সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো।